আসসালামু আলাইকুম। MSA প্রাইভেট প্রোগ্রামে স্বাগতম। এখন আমি স্পেল্টারের তড়িৎ বিশোধন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমেই প্রশ্ন হতে পারে স্পেল্টার কি। তো আমরা জানি অবিশুদ্ধ জিঙ্ককে বলা হয় স্পেল্টার। এখন প্রশ্ন হতে পারে যে এই অবিশুদ্ধ জিঙ্ক আমি কোথা থেকে পাইছি। দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে আসলে কার্বন বিজারণ পদ্ধতিতে যখন রিটর্ট থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয় বা রিটর্ট ব্যবহার করে কার্বন বিজারণ পদ্ধতিতে যখন জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়, তখন আমরা যে জিঙ্কটা পাই এটা হচ্ছে অবিশুদ্ধ জিঙ্ক, মানে এখানে প্রচুর অপদ্রব্য মিশ্রিত থাকে। এই অপদ্রব্য মিশ্রিত জিঙ্ককে বলা হয় স্পেল্টার। তো আমরা কি বলছি, স্পেল্টার কাকে বলে? অবিশুদ্ধ জিঙ্ককে স্পেল্টার বলা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে তো ওই অবিশুদ্ধ জিঙ্কটাকে আমরা কীভাবে বিশুদ্ধকরণ করব। দেখো, অবিশুদ্ধ জিঙ্ককে বিশুদ্ধ করার একটাই প্রক্রিয়া, এটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ, যেটাকে আমরা তড়িৎ বিশোধন বলি। তো যাই হোক, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জিঙ্ককে বিশুদ্ধ করতে হয়। তো আমরা জানি যে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয়, তখন কি হয়, তখন অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোডে ধাতু সঞ্চিত হয়। এই জন্য সাধারণত কী করতে হয়, এই জন্য অবিশুদ্ধ জিঙ্ক বা স্পেল্টারকে অ্যানোডে রাখতে হয় এবং বিশুদ্ধ জিঙ্ককে ক্যাথোডে রাখতে হয়। অ্যানোড মানে কি? অ্যানোড মানে হচ্ছে যে তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষকের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করবে, সেই তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড। আর ক্যাথোড কোনটা? যে তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষকে ইলেকট্রন দান করবে, সেটা হচ্ছে ক্যাথোড। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যদি আমরা অবিশুদ্ধ জিঙ্ককে বিশুদ্ধ জিঙ্কে পরিণত করতে চাই, তাহলে আমাদের হয় কি, তাহলে আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে কি, প্রথমে একটা পাত্র নিব, যেখানে আমরা জিঙ্ক সালফেট দ্রবণ নিব। তারপর এই দ্রবণের মধ্যে একটা অবিশুদ্ধ জিঙ্ক দণ্ড এবং একটা বিশুদ্ধ জিঙ্ক দণ্ড এমনভাবে প্রবেশ করাবো যেন এরা পরস্পরের সাথে লেগে না যায়। আর পাত্র যদি তড়িৎ সুপরিবাহী হয়, তাহলে এটাও লক্ষ্য রাখতে হবে যাতে পাত্রের গায়েও লেগে না যায়। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, তো একটা পাত্র নিব এবং এই পাত্রের মধ্যে জিঙ্ক সালফেট দ্রবণ নিব। তারপর একটা অবিশুদ্ধ জিঙ্ক দণ্ড এবং একটা ওই যে বিশুদ্ধ জিঙ্ক দণ্ড প্রবেশ করাবো এমনভাবে যেন পরস্পরের সাথে লেগে না যায়। অতঃপর অবিশুদ্ধ জিঙ্ক দণ্ডটাকে তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করব। আর বিশুদ্ধ, দেখো আমি আবার বলতেছি, অবিশুদ্ধ জিঙ্ক দণ্ডটাকে তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, আর বিশুদ্ধ জিঙ্ক দণ্ডটাকে তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করব। কেন? কারণ বিশুদ্ধ জিঙ্ক দণ্ড যদি তড়িৎ উৎসের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, নেগেটিভ প্রান্ত মানে কি, এখানে প্রচুর ইলেকট্রন আছে, তার মানে এটা ইলেকট্রন দান করতে পারবে, তখন এটা ক্যাথোড হিসেবে আচরণ করবে। তো যাই হোক, এভাবে যুক্ত করার পরে যখন আমরা বিদ্যুৎ চালনা করব, তখন কী হবে, তখন দেখা যাবে যে অবিশুদ্ধ জিঙ্ক দণ্ডের যে জিঙ্ক পরমাণু, ওইটা দেখো, যেহেতু অবিশুদ্ধ জিঙ্ক দণ্ডটা তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ছিল, ধনাত্মক প্রান্তে তো ইলেকট্রনের ঘাটতি আছে, তো এই জন্য কী করবে, অবিশুদ্ধ জিঙ্ক দণ্ডের জিঙ্ক পরমাণু জিঙ্ক দণ্ডের মধ্যে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে যাবে। কারণ অবিশুদ্ধ জিঙ্ক দণ্ডটা কোথায় যুক্ত ছিল, ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ছিল, যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, যারা কী করতে পারবে, ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই জন্য কী করবে, অবিশুদ্ধ জিঙ্ক দণ্ডের জিঙ্ক পরমাণু ওই যে জিঙ্ক দণ্ডের মধ্যে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। অপরদিকে ওই যে ক্যাথোডের, দেখো ক্যাথোডের আকর্ষণে কী হয়ে যাবে, দ্রবণ থেকে জিঙ্ক 2+ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হবে এবং ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক পরমাণুতে পরিণত হয়ে যাবে এবং ক্যাথোডে সঞ্চিত হবে। তো এভাবেই কী হয়ে যাবে, দেখা যাবে বারবার ওই যে অ্যানোডটা ক্ষয় হতে থাকবে আর ক্যাথোডে যায় ধাতু সঞ্চিত হতে থাকবে এবং অপদ্রব্য যেগুলো ছিল এগুলো অ্যানোডের নিচে তলানি পড়বে। তো যাই হোক, এই পয়েন্টটা যদি আমাদের লিখতে বলতে, তাহলে আমরা কীভাবে লিখতাম, আমরা লিখতাম এভাবে। দেখো, যদি প্রশ্ন করা হতো স্পেল্টার কি, কীভাবে স্পেল্টারের তড়িৎ বিশোধন করা হয়, তো আমরা লিখতাম অবিশুদ্ধ জিঙ্ককে স্পেল্টার বলে। আর স্পেল্টারের তড়িৎ বিশোধনের জন্য একটি পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ নিয়ে এতে অবিশুদ্ধ এবং বিশুদ্ধ জিঙ্কদণ্ড এবং বিশুদ্ধ জিঙ্কদণ্ড প্রবেশ করিয়ে অবিশুদ্ধ জিঙ্কদণ্ডকে অ্যানোড এবং বিশুদ্ধ জিঙ্কদণ্ডকে ক্যাথোড হিসাবে, দেখো অবিশুদ্ধ জিঙ্কদণ্ডকে অ্যানোড মানে কি, তড়িৎ উৎসের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করব, পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করবো। এটা আমরা কী বলছি, অবিশুদ্ধ জিঙ্কদণ্ডকে অ্যানোড হিসাবে যুক্ত করা মানে কি, তড়িৎ উৎসের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা, এবং ওই বিশুদ্ধ জিঙ্কদণ্ডকে ক্যাথোড হিসাবে, তার মানে কি, বিশুদ্ধ জিঙ্কদণ্ডকে তড়িৎ উৎসের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে বিদ্যুৎ চালনা করা হয়। যখন বিদ্যুৎ চালনা করা হয় তখন কী হবে, ওই যে এই প্লাস প্রান্ত মানে কি, ওখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এই জন্য কী হবে, এই দণ্ডের জিঙ্ক পরমাণু, জিঙ্ক দণ্ডের স্পেল্টারের জিঙ্ক পরমাণু
এখানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন হিসাবে দ্রবণে চলে আসবে। এটাই আমরা লিখছি যে অ্যানোডের বিক্রিয়া কী হবে, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসাবে দ্রবণে চলে আসে, অর্থাৎ এখানে জারণ হয়। অ্যানোডে কী হয়, জারণ হয়। অপরদিকে ওই যে মাইনাস প্রান্ত মানে কি, এখানে প্রচুর ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনের আকর্ষণে দ্রবণের জিঙ্ক 2+ আয়ন, দ্রবণের জিঙ্ক 2+ আয়ন দ্রবণ থেকে কি দেখো, দ্রবণের জিঙ্ক 2+ আয়ন কী হবে, ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে এবং এখানে পৌঁছা মাত্র দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক পরমাণুতে পরিণত হয়ে যাবে, এভাবে এখানে সঞ্চিত হয়ে যাবে। এই জন্য অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে আর ক্যাথোডে বিশুদ্ধ জিঙ্ক ধাতু জমা হয়ে যাবে। তো এভাবে দেখা যাবে কি, হ্যাঁ, ক্যাথোডে বিশুদ্ধ জিঙ্ক জমা হয়ে যাবে। তো যাই হোক, কত বেশি জিঙ্ক পরমাণু সঞ্চিত হবে এটা ডিপেন্ড করবে কী পরিমাণ তড়িৎ প্রবাহ আমরা চালনা করছি, কত সময় ধরে চালনা করছি এটার উপর। তো একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহ, দেখো একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহ একটা নির্দিষ্ট সময় যাবত চালনা করলে কী পরিমাণ ধাতু সঞ্চিত হয় এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ওরকম ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্সের শিক্ষামূলক ভিডিও যেগুলো তোমাদের একাডেমিক এক্সামে কাজে লাগবে, পাবলিক এক্সামগুলোতে, এসসি পরীক্ষাগুলোতে কাজে লাগবে, এরকম ভিডিও পাওয়ার জন্য MSA প্রাইভেট প্রোগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখো। আল্লাহ হাফিজ।